ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো কিন্তু মন্দারমণি। তবে কলকাতা থেকে মাত্র 95 টাকা খরচা করে কিভাবে তোমরা মন্দারমণিতে এসে পৌঁছাবে, মন্দারমণির সমুদ্র সৈকতের হাতের কাছে কোথায় তোমরা কম টাকা খরচা করে হোটেল নিয়ে থাকবে, কোথায় খাবার দাবার খাবে এবং মন্দারমণির আশেপাশে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরে দেখবে। তাছাড়াও বন্ধুরা, মন্দারমণির সমুদ্র সৈকত স্নান করার জন্য উপযুক্ত জায়গা কিনা, প্রথম থেকে শেষ অবধি মন্দারমণি ভ্রমণে কত টাকা খরচা হতে পারে, A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। মন্দারমণি ভ্রমণের জন্য আজকে আমার যাত্রাটা শুরু করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:30। হাওড়া স্টেশনের এখন আমি সাউথ ইস্টার্নে দাঁড়িয়ে রয়েছি 17 নম্বর প্ল্যাটফর্মে। মন্দারমণি ভ্রমণের জন্য যে ট্রেনটি আমি ধরবো সেই ট্রেনটি কিন্তু মূলত ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে। তাই আমাকে সবার প্রথমে পৌঁছাতে হবে সাঁতরাগাছি স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে আমি ধরবো কিন্তু ভোরবেলা 5:45 হলদিয়া লোকাল ট্রেন, যে ট্রেন ধরে সোজা রওনা দেবো সাঁতরাগাছির দিকে। আর সাঁতরাগাছিতে পৌঁছে গিয়ে যে ট্রেনটি আমি মন্দারমণিতে যাওয়ার জন্য ধরবো সেই ট্রেন সম্পর্কে অনেক ইনফরমেশন দেবো। তাই বন্ধুরা শুরু থেকে শেষ অবধি তোমাদের কিন্তু থাকতে হবে আমার সাথে। এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসুক তারপরে সোজা রওনা দেবো সাঁতরাগাছি স্টেশনের দিকে। দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়, কতক্ষণে নিজস্ব ট্র্যাকে ট্রেন এসে পৌঁছাবে এটাই ভাবছিলাম। আর ভাবতে ভাবতে এইদিকে কিন্তু নিজস্ব ট্র্যাকে ট্রেনও চলে এসেছে। আর এই ট্রেন ধরেই আজকে আমি সবার প্রথমে পৌঁছাবো সাঁতরাগাছি স্টেশনে। হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশন পৌঁছানোর জন্য তোমরা ভোরবেলা 5:20 হাওড়া টু মেদিনীপুর লোকাল, ভোরবেলা 5:45 হাওড়া টু হলদিয়া লোকাল এবং ভোরবেলা 5:55 হাওড়া টু আমতা লোকাল, এই লোকাল ট্রেনগুলো ধরলে পরে একদম সঠিক সময় তোমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যেতে পারবে। ট্রেন সোজা রওনা দিল তার গন্তব্যস্থলের দিকে। একদম সঠিক সময় সকাল 6:06 আমি পৌঁছে গিয়েছি কিন্তু সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে আমি ট্রেন থেকে নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখো ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু ওভারব্রিজ। সেই ওভারব্রিজ ক্রস করে চলে এসেছি আমি 6 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, মন্দারমণি পৌঁছানোর জন্য সাঁতরাগাছি স্টেশন থেকে আমি ধরবো সকালবেলা 6:45 দীঘা লোকাল ট্রেন। দীঘা লোকাল ট্রেন ধরবো, তবে মন্দারমণি পৌঁছানোর জন্য কোন স্টেশনে নামবো সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে কিন্তু তোমাদের থাকতে হবে। তবে বন্ধুরা, এই যে দীঘা লোকাল ট্রেনটি রয়েছে এটা কিন্তু সাঁতরাগাছি স্টেশনের নয়, 6 নম্বর প্ল্যাটফর্ম নয়, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ছাড়ছে। তাই আমি 6 নম্বর প্ল্যাটফর্মেই অপেক্ষা করছি। হাতে এখনো অনেকটা সময় রয়েছে, অ্যানাউন্সমেন্টটা করুক যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এখন আপাতত রয়েছে আমি ট্রেনের অপেক্ষায়। সাঁতরাগাছি স্টেশন থেকে আজকে যে ট্রেনটি ধরে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব সেই ট্রেন কিন্তু তার নিজস্ব ট্র্যাকে চলে এসেছে। এইমাত্র অ্যানাউন্সমেন্ট করলো সাঁতরাগাছি মেচেদা টু দীঘা লোকাল ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমি দাঁড়িয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, সেইখান থেকে আবার লাগেজ নিয়ে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি তোমাদের পার্সোনালি বলবো বন্ধুরা, তোমরা এসে লাগেজ নিয়ে কিন্তু ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে থাকবে। অ্যানাউন্সমেন্ট করলে পরে তাহলে তোমাদের প্ল্যাটফর্মের দিকে যেতে কিন্তু সুবিধা হবে। আমি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, আমার একটু কিন্তু কষ্ট হয়েছে। তবে ট্র্যাকে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা মোটামুটি ভিড় রয়েছে। আমি সিট নিয়ে লাগেজ কিন্তু রেখে দিয়েছি, আর ট্রেনে আমার ছোট ছেলে বসে রয়েছে। চলো তাহলে এবারে ট্রেনে ওঠা যাক। তোমরাও যদি আমার মতো এই ট্রেন ধরে জার্নি করতে চাও তাহলে কিছু কথা মাথায় রাখবে। সকালবেলা 6:45 সাঁতরাগাছি টু মেচেদা, মেচেদা টু দীঘা লোকাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে রওনা দিয়েছে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তোমরা চাইলে এক্সপ্রেস ট্রেন ধরেও আসতে পারো। সেই ক্ষেত্রে সকালবেলা 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন আর নয়তো 3:05 কান্ডারি এক্সপ্রেস ট্রেন ধরে তোমাদের আসতে হবে। তবে বন্ধুরা, এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন এবং
কান্ডারি এক্সপ্রেস ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছাতে ভীষণ পরিমাণে লেট করছে, যার কারণে কম খরচায় আমাদের কিন্তু মনে হলো লোকাল ট্রেনে জার্নি করাটা সব থেকে বেস্ট হবে। তাই আমি লোকাল ট্রেন করেই জার্নিটা কমপ্লিট করেছিলাম। হালকা মেঘলা মেঘলা ওয়েদারে সবুজে ঘেরা ছোট্ট এই স্টেশন চত্বর ট্রেনে বসে দেখতে বেশ ভালো লাগছিল। তবে ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। ট্রেন দাঁড়ালে আমি তো ট্রেন থেকে নেমে পড়বো, তবে ট্রেন কিন্তু সোজা রওনা দিল দীঘা স্টেশনের দিকে। বন্ধুরা 169 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থল আশাপূর্ণা দেবী স্টেশনে। আমি যখন হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু একবারে হাওড়া টু দীঘা পর্যন্ত যাওয়ার টিকিট কেটে নিয়েছিলাম, খরচা হয়েছিল 40 টাকা। তবে আমি নেমেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। আচ্ছা, ট্রেন কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশনে আসার কথা ছিল সকালবেলা 10:27, সেখানে ট্রেনটা কিছুক্ষণ লেট হয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 10:51। আচ্ছা, এইবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আশাপূর্ণা দেবী স্টেশনের যে বোর্ডটা রয়েছে এর পাশ দিয়ে লাল মাটির একটি সরু রাস্তা রয়েছে। এই রাস্তাটা ধরে সামনের দিকে কিছুটা দূর এগিয়ে গেলে পারি তোমরা কিন্তু একটি রাস্তা দেখতে পারবে, সেখান থেকে আমি টোটো ধরবো। তবে বন্ধুরা, মন্দারমণি যাওয়ার জন্য তোমরা যদি লোকাল ট্রেন ধরো তাহলে তোমাদের আসতে হবে আশাপূর্ণা দেবী স্টেশনে, আর যদি তোমরা এক্সপ্রেস ট্রেন ধরো তাহলে তোমাদের কিন্তু কাঁথিতে নামতে হবে। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। স্টেশন চত্বর থেকে 2-4 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি কিন্তু মেন রোডে। ব্যাক সাইডে এই যে রেল গেটটা দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশন। রোডের ওপরে আসলে পরে তোমরা কিন্তু বন্ধুরা সবসময় টোটো পেয়ে যাবে পিছাবনিতে যাওয়ার জন্য। আর আমি আসার সাথে সাথে কিন্তু টোটো পেয়ে গিয়েছি মাথা পিছু এবারে 15 টাকা ভাড়া দিয়ে। এবারে সবার প্রথমে যাব পিছাবনিতে। আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকে পিছাবনির দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। তবে স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে মেন রোড থেকে তোমরা সবসময় শেয়ার গাড়ির অপশন পেয়ে যাবে, সেটা টোটো হোক কিংবা ম্যাজিক ভ্যান। তবে ম্যাজিক ভ্যানের সংখ্যাটা অনেক কম, কিন্তু সবসময় তোমরা শেয়ার টোটো পেয়ে যাবে পিছাবনিতে আসার জন্য। পিছাবনি 3 মাথার মোড়, একদম রোডের ওপরে সঠিক জায়গায় টোটো ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিয়েছিলেন। আমি টোটো থেকে নেমে পড়েছি পিছাবনি মোড়ে। রোডের ওই পারে আমি টোটো থেকে নেমেছিলাম যেখানে অটোটা দাঁড়িয়ে রয়েছে। রোডটা ক্রস করে এই পারে চলে এসেছি। বন্ধুরা, তোমরা রোডের এই পারে আসলে পরে কিন্তু প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবে টোটো। এইখান থেকে এখন আমি টোটো ধরে মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে যাব চাউলখোলা মোড়ে। পিছাবনি থেকে চাউলখোলা মোড়ের দূরত্ব 2 কিলোমিটার। একদম অল্প একটু রাস্তা, যে রাস্তা অতিক্রম করতে একদম বেশি সময় লাগবে না। তাছাড়াও পিছাবনিতে আসলে পরে তোমরা সমস্ত রকম গাড়ির সুযোগ সুবিধা পেয়ে যাবে, সেটা শেয়ার অটো হোক কিংবা শেয়ার টোটো। তাছাড়াও বন্ধুরা, তোমরা কিন্তু বাসে করেও পিছাবনি থেকে চাউলখোলা মোড়ে আসতে পারো। বাসের সুবিধা থাকলে পরেও আমার মনে হয় 2 কিলোমিটার রাস্তা বাসে না উঠে টোটো কিংবা অটো ধরে যাওয়াটাই ভালো হবে। ফাইনালি 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি চাউলখোলা মোড়ে। বন্ধুরা, চাউলখোলা মোড়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি জায়গা। কলকাতা থেকে যারা বাস ধরে আসবে তাদের কিন্তু এই চাউলখোলা মোড়ে নামতে হবে মন্দারমণিতে যাওয়ার জন্য। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সোজা মানে আমার হাতের ডান দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু দীঘার দিকে, আর বাঁ দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে। আচ্ছা, আমি চাউলখোলা মোড়ে নেমেছি, হাতের বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দারমণির দিকে। আর যারা মন্দারমণিতে যাবে তারা কিন্তু এখান থেকে টোটো অটো রিজার্ভ করেও যেতে পারো, প্লাস তোমরা শেয়ার গাড়ি ধরেও যেতে পারো। তবে বন্ধুরা, আমি যেহেতু একদম লো বাজেটের ওপরে ট্রিপ করি, আমি এখান থেকে কিন্তু একটি শেয়ার টোটো ধরে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে যাব মন্দারমণিতে। চাউলখোলা মোড় থেকে মন্দারমণি পৌঁছানোর জন্য আমি একটি শেয়ার অটোই ঠিক করেছিলাম, তবে বাই মিস্টেক মুখ থেকে আমার টোটো বেরিয়ে গিয়েছিল, যার জন্য আগে থেকেই সরি বলে দিলাম। চাউলখোলা মোড় থেকে মন্দারমণি পৌঁছানোর জন্য শেয়ার টোটো কিংবা শেয়ার অটোর ব্যবস্থা পাবে। এবারে যারা একটি গাড়ি রিজার্ভ করতে চাইছো সেই বিষয়ে বলি। যদি তোমরা চাউলখোলা মোড় থেকে একটি টোটো রিজার্ভ করে মন্দারমণি মনসা দেবী মন্দির পর্যন্ত আসো তাহলে খরচা হবে 150 টাকা। যারা একটু ভেতরের দিকে হোটেল বা রিসর্ট নিয়ে থাকতে চাইছো কিংবা মন্দারমণির একদম শেষ সি বিচের কাছে যেতে চাইছো তাহলে খরচা হবে 250 টাকা। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গিয়েছি মন্দারমণিতে। অটো থেকে আমি নেমে পড়লাম মন্দারমণি মনসা মন্দিরের ঠিক সামনে।
ব্যাক সাইডে পুরো মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে। মন্দারমণিতে যারাই ঘুরতে আসে তারা একবার হলেও কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ভিজিট করে। আর এটা কিন্তু মনসা মন্দির। মনসা মন্দিরের ঠিক সামনেই তোমরা দেখতে পারবে কিন্তু বিশাল বড় রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। আচ্ছা, এই মন্দিরের ঠিক সামনের দিকে যে রোডটা রয়েছে, রোডটা ধরে কিছুটা দূরে এগিয়ে গেলে পরেই তোমরা কিন্তু দেখতে পারবে মন্দারমণির সমুদ্র সৈকত, যেটা এইখান থেকে আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। মন্দারমণির সমুদ্র সৈকতে আশা করছি এখন প্রচুর ভিড় রয়েছে, তবে আজকে আমি মন্দারমণিতে নাইট স্টে করব। নাইট স্টের জন্য বেছে নিয়েছি যে মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে রোডের ওই পারে দেখো মাইতি হোমস্টে, এখানে আমি স্টে করব। আর স্টে করার কারণ হচ্ছে গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধা কিন্তু ভীষণ ভালো, একদম রোডের ওপরে। আর সব থেকে বড় কথা হলো সমুদ্র সৈকত কিন্তু একদম হাতের কাছে হোমস্টে থেকে। চলো, এই হলো সমুদ্র সৈকতের রাস্তা, আর সোজা দেখা যাচ্ছে আমাদের হোটেল। চলো এবারে তাহলে হোটেলে যাই, হোটেলের ভেতরের ভিউটা কেমন সেটা তোমাদেরকে তুলে ধরবো। মাইতি হোমস্টের একদম আমি সামনেই দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা। আর এটা কিন্তু পুরোটাই গ্রাউন্ড ফ্লোর। সামনের দিকে চোখে পড়বে কিন্তু রিসেপশন এরিয়া। আর এই রাস্তা ধরে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রুম নিয়েছি আমি ফার্স্ট ফ্লোরে। তবে বন্ধুরা তোমাদেরকে আরো একটি কথা বলে দিচ্ছি, মাইতি গেস্ট হাউসে থাকার আমার কিছু কারণ রয়েছে। এটা কিন্তু একদম রোডের পাশে। আর সব থেকে বড় কথা হলো যদি আমি সাইট সিনের উদ্দেশ্যে কোথাও বেরোই তাহলে কিন্তু গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধাটা বেশ ভালো পাবো। এবং হোটেলের একদম ঠিক সামনেই কিন্তু সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আমাকে একদম গাড়ি ঠিক করতে হবে না, পায়ে হেঁটেই সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবো। চলো, রুম তো আমি দেখে নিয়েছি, এবারে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। সিঁড়ি ধরে চলে এলাম আমি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি ধরে ওপরের দিকে আসলে পরেই হাতের বাঁ সাইডে দুদিকেই কিন্তু পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। রুমের বাইরের দিকেও দেখো বন্ধুরা ডাস্টবিনের ব্যবস্থা আছে। আচ্ছা, আমি নিয়েছি এই দিককার রুম। তবে আমার দিক থেকে ভিডিওতে ছোট্ট একটা ভুল হয়েছে, আমি কোথাও কিন্তু বলেছিলাম মাইতি গেস্ট হাউস, এটা মাইতি হোমস্টে। রুমের ভেতরে এন্ট্রি করলে পরেই দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়। এখানে বেডের ব্যবস্থা রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো বালিশ, বেডের ওপরেই পাখা রয়েছে। রুমটা বেশ সুন্দর ঘরোয়া ভাবে সাজানো গোছানো, দেখে সকলেরই পছন্দ হবে। আর যেখানে আমরা নাইট স্টে করবো, যেখানে আমরা শোবো, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আশা করছি এই জিনিসগুলো দেখলে সকলেরই ভালো লাগবে। এটা কিন্তু একদমই 5 স্টার হোটেল নয়, তবে মধ্যবিত্তদের জন্য একদম বেস্ট, যেখানে আমি নিজে নাইট স্টে করেছি। এই সাইডে জানলা, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ বা ছোট আলমারি বলতেই পারো, যেটা তোমরা আসলে পরে ব্যবহার করতে পারবে। বেডের ঠিক উল্টো দিকে অনেকগুলো জিনিস রয়েছে যেটা আমি তোমাদের দেখাবো। এখানে দেখো ডাস্টবিন, মানে রুমের বাইরের দিকেও ডাস্টবিন রয়েছে, রুমের ভেতরেও ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। এখানে সুইচ বোর্ডের ব্যবস্থা, টিভি, ড্রেসিং টেবিল, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, কাচের একটা ছোট্ট টেবিল, প্লাস্টিকের ছোট টি টেবিল, এখানে রয়েছে দুটো প্লাস্টিকের চেয়ার। বেডের পাশেও এখানে কিন্তু সুইচ বোর্ডের ব্যবস্থা আছে। আচ্ছা, এইবারে এই দিকটা দেখাই। দেখো, এইখানে কিন্তু রুমের ভেতরেই রয়েছে বেসিনের ব্যবস্থা, আয়না, রুমের ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, কল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু রয়েছে। তবে বন্ধুরা এই রুমের ভেতরে কিন্তু এসিরও ব্যবস্থা রয়েছে। যদি তোমরা এসি রুম নাও, এসি রুমও নিতে পারবে। তবে আমি নন এসি রুম নিয়েছি, তাই আমার খরচা হলো কিন্তু 800 টাকা। তবে আমি কিন্তু দাদার সাথে কথা বললাম, দাদা বললো আজকে একটু ব্যস্ত রয়েছি, কালকে তোমার সাথে কথা বলবো। তাই আজকে আমার কাজগুলো ফিনিশ করব, আর কালকে দাদার সাথে কথা বলি এখানকার সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের কাছে পৌঁছে দেবো ভিডিওর মাধ্যমে। তাছাড়াও তোমরা যদি আগে থেকে রুম বুক করতে চাও, সেই কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু আমি কি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তাছাড়াও বন্ধুরা এখন কিন্তু আমি পুরো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা চলে যাব সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, কারণ এখন কিন্তু প্রচুর জল রয়েছে সমুদ্র সৈকতে। সোজা যাব রেডি হতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ফাইনালি চলে এলাম বন্ধুরা মন্দারমণি সমুদ্র সৈকতে।
সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ি ধরে নিচের দিকে চলে এসেছি। আর এই সিঁড়ির দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে। যেমন তোমরা বিভিন্ন ধরনের ফল পাবে, তেমনি ডাবও পেয়ে যাবে, চাইলে তোমরা কিনে খেতে পারো। আচ্ছা, এই দিকের ভিউটা একটু দেখাচ্ছি। মন্দারমণি সমুদ্র সৈকত এখন ঠিক দেখতে কেমন লাগছে একটু তোমরা দেখো। দারুণ ভিউ বন্ধুরা, জলের ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে। এদিকেও কিন্তু দেখো, আমি যে হেঁটে যাচ্ছি পাড়েও কিন্তু জল ভালো রয়েছে, অনেকেই জলে নেমে মজা করছে। তাছাড়াও বন্ধুরা তোমরা কিন্তু মন্দারমণি সমুদ্র সৈকতে অনেক কিছু রাইড করতে পারবে, সেইগুলো আস্তে আস্তে দেখাবো। তাছাড়াও কিন্তু বন্ধুরা ফটোগ্রাফার দাদারাও ঘুরে বেড়াচ্ছে, তোমরা চাইলে সমুদ্র সৈকতের সাথে নিজেদের সুন্দর মুহূর্তগুলো কিন্তু ক্যামেরা বন্দিও করতে পারো। মন্দারমণি সমুদ্র সৈকতে আসলে পরে তোমরা কিন্তু স্পিড বোট গুলো করে দেখো, এখানে অনেক ধরনের কিন্তু স্পিড বোট রয়েছে, যেগুলো করে তোমরা মাঝ সমুদ্র থেকে ঘুরে আসতে পারো। আমি আসার সাথে সাথেই দেখলাম লাইফ জ্যাকেট পরিয়ে পুরো সেফটির সাথে কিন্তু দাদারা তোমাদেরকে একদম সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তাছাড়াও বন্ধুরা মন্দারমণি এখনো কিন্তু অতটা ঘিঞ্জি হয়নি, তাই যারাই এখানে আসে তারা কিন্তু নিজেদের মতো প্রাণ মন খুলে এখানে মজা করে। আর যদি তোমরা স্নান করতে চাও আমি বলবো বেস্ট হবে, কারণ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি সমুদ্র সৈকত কিন্তু মন্দারমণি সমুদ্র সৈকত। জলের ঢেউ এখন কিন্তু বেশ ভালো রয়েছে। তাছাড়া জোয়ারের সময় কিন্তু জলটা অনেকটা দূরে চলে যায়, সেই সময় জলে নামা যায় না, কিন্তু দূর থেকে তোমাদের দেখতে হবে। আর জলের ঢেউগুলো যখন বোল্ডারের সাথে একদম ধাক্কা খায় না, এত সুন্দর লাগে দেখতে বন্ধুরা, কি বলবো। তবে হ্যাঁ, আমিও এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো, দারুণ লাগছে। মেন কথা কি বলতো, ওয়েদারটা ভালো, বেশি রোদ নেই, গরম নেই, মেঘলা মেঘলা ওয়েদার, তাই সকলেই নিজেদের মতো করে এখানে মজা করছে। দেখো বন্ধুরা কতটা পরিমাণে জলের ঢেউ রয়েছে। তবে হ্যাঁ, জলটাও কিন্তু অনেক পরিষ্কার, মানে নিচে যে বালু রয়েছে তোমরা বুঝতে পারবে না, তাই তোমরা একদম খুব সুন্দর করে স্নান করতে পারবে। দেখো কতজন মানুষ কিন্তু কত দূরে দূরে গিয়ে স্নান করছে, বেশ ভালো লাগছে। তবে আমি যেহেতু একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এসেছি, তাই অল্প জলেই রয়েছি, বেশি দূরে যাচ্ছি না। সাথে যেহেতু রিশুও রয়েছে, আমি যদি একবার জলে নেমে পড়ি, ও তো আমার সাথে নামবে, তবে ওকে জল থেকে তুলতে কিন্তু খুব কষ্ট হবে, তাই অল্প জলেই মজা করছি। আমি কি ছেলেকে সামলাবো? ছেলে আমার হাত ধরে টেনে টেনে জলের কাছে নিয়ে যাচ্ছে। ভেবেছিলাম একদম বেশি ভিজবো না, কিন্তু ছেলের জন্য সেটা আর সম্ভব হলো না। আর আমার ছেলে তো পুরো স্নান করে এসে সমুদ্রের জলে আবারও স্নান করে নিয়েছে। ও যে এতটা পরিমাণে জল ভালোবাসে কি বলবো। এতক্ষণ বন্ধুরা ছিল জোয়ারের টাইম,
জোয়ারের সময় এখানকার ভিউটা দেখতে তো অন্যরকম লাগে, তবে এখন কিন্তু ভাটা শুরু হয়েছে, যার কারণে জলটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এখনো অনেকটা কাছেই আছে, তবে ভাটা হলে পরেও বন্ধুরা জলের ঢেউ কিন্তু বেশ ভালো, আর অনেকেই কিন্তু এই জলের ঢেউতে মজা করছে। তবে হ্যাঁ, যেহেতু এখন বালির এই চরটা দেখা যাচ্ছে, সামনের দিকে দেখো বেশ অনেকগুলো কিন্তু দোকানপাট একদম সমুদ্র সৈকতের পাড়ে এসে বসেছে, যেখান থেকে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার দাবার কিনে খেতে পারো। বাচ্চাদের জন্য যেমন রয়েছে ছোট ছোট গাড়ি, যে গাড়িগুলো করে বাচ্চারা রাইড করতে পারবে, তেমনি বড়দের জন্যও কিন্তু বড় বড় গাড়ি রয়েছে। সমুদ্র সৈকতের পাড়ে তোমরা গাড়ি করে ঘুরতে পারো। আচ্ছা, তোমাদের আরো একটি জিনিস দেখাচ্ছি। সমুদ্র সৈকতের ঠিক পাড়ে এখানে কিন্তু লাইন দিয়ে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট। এই যে উঁচু কাঠামোর ওপরে তৈরি ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছো, এইগুলো কিন্তু এক ধরনের রেস্টুরেন্ট। এখানে তোমরা মাছ, কাঁকড়া, মাংস যে কোনো খাবার অর্ডার করে রান্না করিয়ে খেতে পারো। তার সাথে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, তোমরা বসে খাবার দাবার খাবে, তার সাথে সমুদ্র সৈকত এনজয় করবে। মন্দারমণির সমুদ্র সৈকতের ঠিক পাড়ে এখানে দেখো বেশ বড় কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটা ঠিক যেখানে রয়েছে তার পাশেই অনেকটা বড় রয়েছে পার্কিং জোনের ব্যবস্থা, যেখানে তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তোমরা কিন্তু গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবে। তাছাড়াও দিনের বেলাতেও কিন্তু মন্দারমণি সমুদ্র সৈকত বেশ জমজমাট, কারণ এই যে রোডটা রয়েছে, রোডের ওপরে কিন্তু বেশ অনেকগুলো খাবার দাবারের দোকান বসেছে। যেমন এখানে ফুচকা, গোলা, আইসক্রিম, অনেক কিছু খাবারের দোকান তো পাবে। তাছাড়াও এখানে কিন্তু বিশাল বড় মার্কেট রয়েছে। দিনের বেলা তো দোকানপাট খোলা রয়েছে, তবে অল্প সংখ্যক দোকান খোলা রয়েছে। রাতের বেলা যখন সব দোকানগুলো খুলে যাবে, লাইট জ্বলে উঠবে, তখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। রাতের বেলা বা সন্ধ্যেবেলা আমি যখন এখানে ভিজিট করব, অবশ্যই কিন্তু পুরো মার্কেট এরিয়াটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সমুদ্র সৈকতের পাশে লাইন দিয়ে প্রচুর কিন্তু খাবারের হোটেল, আর দুপুরের খাবার খাবো বলে আমি বেছে নিয়েছি কিন্তু মা তারিণী হোটেল। এখানে দেখো সকলেই বসে কিন্তু খাবার খাচ্ছে, এখানে পেট ভরে কম খরচায় কিন্তু খাবার খেতে পারবে। তবে বন্ধুরা, এই মা তারিণী হোটেলের লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। মনসা মন্দির, মনসা মন্দিরের পাশে যে মনসা পার্কিং জোন রয়েছে তার পাশেই কিন্তু এই রেস্টুরেন্ট। এখানে বসে এখন দুপুরের খাবার কমপ্লিট করব। সমুদ্র সৈকতের পার ধরে যখন আমি এগিয়ে আসছিলাম, পুরো মার্কেট এরিয়াতে কিন্তু প্রচুর খাবার দাবারের হোটেল রয়েছে, যেখান থেকে তোমরা রাতের কিংবা দুপুরের খাবার খেতে পারো। অনেকেই আমাকে ডাকাডাকি করছিল আমার দোকানের খাবার ভালো, তবে সত্যি কথা বলতে অনেকে যেহেতু ডাকাডাকি করছিল তাই আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখলাম অনেকজন কিন্তু বসে খাবার দাবার খাচ্ছে, তাই ভাবলাম এখানকার খাবারটা বেশ ভালো হবে। এই আশা নিয়েই কিন্তু খাবার খেতে বসেছিলাম। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আলু পোস্ত, শুক্তো, এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে কিন্তু ডিম, এদিকে রয়েছে মাছ, চাটনি। আচ্ছা, আমি নিয়েছি ডিম মিল, তাই ডিমটা অ্যাড হয়েছে। সৌরভ নিয়েছে ফিশ মিল, তাই শুধু ফিশটা অ্যাড হয়েছে। প্লেটে কিন্তু সমস্ত খাবারগুলোই সেমই রয়েছে। তবে বন্ধুরা, তাছাড়াও কিন্তু চিকেন, আরো অন্যান্য খাবারগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা এসে মেনু কার্ড দেখে অর্ডার করে অবশ্যই কিন্তু বসে খেতে পারো। চলো খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। বন্ধুরা, এখানে খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল, মানে প্রথমবারে প্লেটে যা দেবে তা খেয়েই একদম পেট ভরে যাবে। তবে খাবারের কোয়ালিটি কিন্তু একদমই ভালো না। তোমরা চাইলে এখানে পেট ভরে খেতে পারো, মানে ভাত, সবজি যা তোমাদের দরকার তোমরা দুবার তিনবার করে চেয়ে খেতে পারো। শুধুমাত্র ডিম, মাছ এক্সট্রা ভাবে নিলে পরে এক্সট্রা টাকা পে করতে হবে। ডিম মিলের দাম পড়েছিল 90 টাকা, আর ফিশ মিলের দাম পড়েছিল 120 টাকা। আমাদের আশেপাশে অনেকে বসে কিন্তু খাবারগুলো খাচ্ছিল, তাদের হয়তো ভালো লেগেছিল, আমার কিন্তু একটা খাবারও ভালো লাগেনি। তবে কথায় আছে না, হাতের 5টা আঙুল সমান নয়, তো তাই হয়তো আমার এখানকার খাবার
খাবারটা খুব একটা ভালো লাগেনি। তোমরা চাইলে হোটেল সিন্ধু কন্যাতে গিয়ে খাবারটা খেতে পারো, সেখানকার খাবারটা মোটামুটি ভালো ছিল, আমি কিন্তু একদিন খেয়ে দেখেছিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 5:30, আর এখন আমি কিন্তু একটু হালকা রেডি হয়ে বেরিয়ে পড়ছি সাইট সিন ঘোরার জন্য। সাইট সিন বলতে মন্দারমণির ঠিক হাতের কাছেই কিন্তু রয়েছে লাল কাঁকড়া সি বিচ। লাল কাঁকড়া সি বিচটা ঘুরবো, তবে বন্ধুরা আমি কিন্তু এই কাকুর সাথে, কাকুর টোটো করেই যাব লাল কাঁকড়া সি বিচে। আমি লাল কাঁকড়া সি বিচটা তো ঘুরিয়ে দেখাবো, তবে কাকুর সাথে যে আমি লাল কাঁকড়া সি বিচে যাচ্ছি, কাকুর কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরাও কাকুর সাথে ঘুরতে পারো। যারা একদম কম টাকা খরচা করে মন্দারমণি ভ্রমণ করতে চাইছো, তাদের কিন্তু এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে। তাছাড়াও বন্ধুরা, এখন তো আমরা বেরিয়ে পড়েছি লাল কাঁকড়া সি বিচ ঘুরবো বলে। যারা শুধুমাত্র পায়ে হেঁটে মন্দারমণির আশেপাশের কিছু জায়গা ঘুরতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা মন্দারমণিতে এসে মন্দারমণি সি বিচ এবং মনসা দেবী মন্দির, আরো একখানা খুব সুন্দর রোডের ওপরে মন্দির রয়েছে, সেইগুলো পায়ে হেঁটে ঘুরতে পারো। বন্ধুরা, আমি এখন ঠিক যেখানে রয়েছি, আশেপাশে চারিদিকের ভিউ কিন্তু দারুণ। আর তাছাড়াও এই জায়গাটিকে অনেকে যেমন লাল কাঁকড়া সি বিচ বলে জানে, অনেকে কিন্তু পুরুষোত্তমপুর সি বিচ নামেও বলে থাকে। তবে বন্ধুরা, এখন আমি লাল কাঁকড়া সি বিচ তো ঘুরে দেখাবো। এখানে আসলে পরে যদি তোমরা পুরো চারিদিকের ভিউ দেখে ভাবো যে না, আশেপাশে যদি থাকার জায়গার ব্যবস্থা হতো খুব ভালো হতো, চিন্তা করো না, আমার সাথে থাকো। লাল কাঁকড়া সি বিচের আশেপাশে তোমরা কোথায় কম খরচায় থাকতে পারবে তারও সন্ধান দিয়ে দেবো। কি যে অসাধারণ জায়গা বন্ধুরা, তোমাদের কি বলবো, দারুণ সুন্দর জায়গা। যদি না তোমরা এখানে আসো, ভীষণ ভুল করবে। তাই অবশ্যই তোমাদের লাল কাঁকড়া সি বিচ কিন্তু ঘুরতে আসতে হবে। আর এইদিকে দেখো, খোলা আকাশের নিচে কিন্তু প্রাণ খোলা সমুদ্র সৈকত। এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না, দেখতে অসাধারণ লাগছে। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, জোয়ারের সময় এখানকার বালিটা ভিজে ছিল, তাই দেখো এখানকার বালির রংটা কিন্তু একটু সোনালী কালারের। আর সামনের দিকে বালিটা দেখো শুকনো, ওখানে কিন্তু সাদা সাদা বালির রং। যারা একাকিত্বে সময় কাটাতে চাও, যারা নির্জন সমুদ্র সৈকতের খোঁজ চাইছো, তারা অবশ্যই লাল কাঁকড়া সি বিচে ভিজিট করবে। যতই ভাবি বন্ধুরা, দূর থেকে সমুদ্র সৈকতের এই সুন্দর ভিউ দেখবো, কিন্তু সেটা কি আর হয়? সমুদ্র বলে আয় কাছে আয়। তাই জলে আবারও আমি নেমে পড়েছি। ভাবছি জামা কাপড় ভেজাবো না, তাও অলরেডি জামা কাপড় আমার ভিজে গিয়েছে। কিন্তু এই সুন্দর জল, পরিষ্কার জল কে না পছন্দ করে? তোমরা চাইলে পরে লাল কাঁকড়া সি বিচে এসেও কিন্তু স্নান করতে পারবে, মজা করতে পারবে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমুদ্র সৈকত, যার চারিদিকে তোমরা একটা ছিটে ফোঁটাও কিন্তু নোংরা দেখতে পারবে না। যার জন্য আমি বললাম তোমরা অবশ্যই এখানে এসে নিজেদের মতো করে মজা করতে পারবে। হাতে দেখো অনেকগুলো কিন্তু ঝিনুক কুড়িয়েছি। পুরো বিচের পাড় ধরে এরকম তোমরা বিভিন্ন কালারের কিন্তু ঝিনুক দেখতে পারবে। হাতে কিছুটা নিয়েছি, তবে যাওয়ার সময় রেখে দিয়েই বাড়ি ফিরবো।
লাল কাঁকড়া সি বিচে বেশ অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো সময় কাটালাম। তবে বন্ধুরা আরো একখানা জিনিস যেটা দেখার আশায় আমি এখানে অনেকক্ষণ ধরে ছিলাম, কিন্তু মেঘের খেলাতে না ঠিক আমি দেখতে পেলাম না। আজকে সানসেটটা দারুণ সুন্দর দেখা যায়। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু দারুণ সুন্দরভাবে সানসেটটা দেখেছিলাম। এখন দেখো অল্প একটু কিন্তু দেখা যাচ্ছে। তবে যখন সানসেটটা হয় না, সানের যে রিফ্লেকশনটা সেটা যখন এই ভেজা বালির ওপরে পড়ে, এত অসাধারণ লাগে দেখতে। বন্ধুরা তোমরা আসলে পরে অবশ্যই এখানে ভিজিট করবে, আর যদি কপাল ভালো থাকে সানসেটটা দেখবে, দারুণ সুন্দর ভিউ পাবে তোমরা এখান থেকে। লাল কাঁকড়া সমুদ্র সৈকতে ঘুরতে এসে যদি লাল কাঁকড়াই না দেখাই তাহলে আর কি করলাম। বন্ধুরা যেখানে শুকনো বালি রয়েছে সেখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া, যেটা দেখলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে। বহু জায়গায় দেখেছি লাল কাঁকড়া, তবে পায়ের আওয়াজ পেলে পরে একদম সটাকসে ঢুকে যায়। এই লাল কাঁকড়াগুলো কিন্তু সহজে বালির ভেতরে চলে যাচ্ছিল না, তাই খুব সুন্দরভাবে শ্যুটটা নিতে পেরেছে সৌরভ। দক্ষিণ পুরুষোত্তমপুরে এইমাত্র তোমাদের ঘুরিয়ে দেখালাম কিন্তু লাল কাঁকড়া সি বিচ। লাল কাঁকড়া সি বিচের আশেপাশের পরিবেশ দেখে যদি তোমাদের মনে হয় এখানে একটি থাকার ব্যবস্থা হলে বেশ ভালো হতো, বন্ধুরা তারই সন্ধান দিতে চলে এসেছি। সমুদ্র সৈকতের একদম ঠিক উল্টো দিকে রোডের পাশে রয়েছে কিন্তু শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। আমি এখন প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তবে এখানে দেখো প্রবেশদ্বারের সামনে বেশ সুন্দর করে কিন্তু বাংলায় সমস্ত কিছু ডিটেলস রয়েছে। লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মঠ, ব্যারাকপুর, মন্দারমণি শাখা, দক্ষিণ পুরুষোত্তমপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা বন্ধুরা, প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে সোজা দেখো চোখে পড়বে কিন্তু অতিথি নিবাস। 4 বেলা থাকা খাওয়া নিয়ে তোমাদের কিন্তু এখানে মাথা পিছু খরচা হবে মাত্র 600 টাকা। তোমরা অনেক কম খরচায় এখানে কিন্তু নাইট স্টে করতে পারবে এবং এইখানকার আশেপাশের পরিবেশটাও ঘুরে দেখে নিতে পারবে। কারণ এখানে বন্ধুরা যেমন থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, তার সাথে বিশাল বড় গার্ডেনিং এরিয়া রয়েছে, মন্দির রয়েছে, আর এই মাত্র কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে শুরু হয়ে গিয়েছে গান বাজনা, যেটা তোমরা থাকলে পরে অবশ্যই দেখতে পারবে। তবে বন্ধুরা আমিও কিন্তু আমার বাবা মাকে নিয়ে যখন এসেছিলাম মন্দারমণি ঘুরতে তখন এখানেই স্টে করেছিলাম। আচ্ছা, যাদের ফ্যামিলিতে বয়স্ক মা বাবা আছে, যারা একটু একদম ঘিঞ্জি এলাকাতে থাকতে চায় না এবং সমুদ্র সৈকত ঘুরতে চায়, আমি বলবো তাদেরকে নিয়ে এসে এখানে স্টে করবে, সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখাবে, ভীষণ ভালো লাগবে। কারণ আমি আমার বাবা মার কাছ থেকে শুনেছিলাম যে তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। তবে বন্ধুরা আমার তো এই জায়গাটা ঘোরা, তাই আমি তোমাদের দেখালাম না, বাইরের দিক থেকে আশেপাশের পরিবেশটা দেখালাম। এবারে সোজা যাব টোটোতে। পুরুষোত্তমপুরে লাল কাঁকড়া সি বিচ ঘুরে আমি চলে এসেছি আবারও মন্দারমণি সি বিচ মার্কেট এরিয়াতে। তবে বন্ধুরা ব্যাক সাইডে তোমরা দেখতেই পারছো, এই যে আমি তোমাদেরকে মনসা মন্দিরটা দেখিয়েছিলাম, যে মনসা মন্দিরটা কিন্তু সন্ধ্যেবেলা ভীষণ সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এখানে যে বড় মার্কেট এরিয়াটা রয়েছে এখানে তোমরা কিন্তু সাজগোজের জিনিস থেকে শুরু করে জুয়েলারির দোকান, বাচ্চাদের খেলনা, ব্যাগ, প্রচুর জিনিস পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু পর পর এই দিক দিয়ে কিন্তু খাবার দাবারের দোকান রয়েছে, স্টল রয়েছে। আচ্ছা, আমার ঠিক সামনের দিকেই একটা আমি ড্রাই ফ্রুটের দোকান দেখেছি, যেখানে প্রচুর রকমের কিন্তু ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে। দেখো পুরো দোকান ভর্তি কিন্তু এখানে কাজু বাদাম, আখরোট, অনেক কিছু রয়েছে। তোমরা যদি কেউ কিনতে ইচ্ছুক হও অবশ্যই দেখে শুনে দরদাম করে কিনে নিতে পারো। তবে একটা দোকানই নয়, এই মার্কেটের মধ্যে এরকম ড্রাই ফ্রুটের কিন্তু প্রচুর দোকান রয়েছে। ছেলেকে সাথে নিয়ে মার্কেটে যতগুলো দোকান রয়েছে প্রায় প্রত্যেকটা দোকান আমি ঘুরে দেখেছি এবং আমার চোখে যেসব জিনিসগুলো একটু নতুনত্ব মনে হয়েছে সেই সব জিনিসগুলোর দামও জিজ্ঞেস করেছিলাম। তবে একটি জিনিস আমার পছন্দ হয়েছিল, যেটার দামটা কিন্তু এখানে ভীষণ পরিমাণে চড়া। আশা করছি কলকাতায় অনেক কম দামেই পেয়ে যাব, তাই অযথা আর টাকা বেশি দিয়ে এখান থেকে আমি কোনো জিনিস কিনিনি। তোমরা পছন্দ করে কিন্তু যে কোনো জিনিস কিনে নিতে পারো যদি তোমরা কিনতে ইচ্ছুক হও। মোটামুটি সব দোকানে গিয়েই জিনিসের কেমন দাম রয়েছে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আমরা যে লাল কাঁকড়া সি বিচ ঘুরেছিলাম তাতে কিন্তু আমাদের খরচা হয়েছে 200 টাকা যাওয়া আসা মিলিয়ে। কাকু তাছাড়াও আমাদেরকে লাল কাঁকড়া সি বিচে 1 ঘন্টা সময় দিয়েছিল ঘোরার জন্য। সমুদ্র মানেই সি ফুড, তাই অন্যান্য সমুদ্র সৈকতে গিয়ে আমরা যেমনটা দেখি মন্দারমণিতেও কিন্তু তেমনই। সমুদ্র সৈকতের পাড়ে লাইন দিয়ে রয়েছে মাছের দোকান, তোমরা কেউ খেতে চাইলে দরদাম করে কিনে খেতে পারো।
মন্দারমণিতে এসে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, তাই রাতের খাবার কিন্তু বাইরে থেকে বানিয়ে সোজা রুমে নিয়ে চলে এসেছি। রাতের খাবারে আমার কত টাকা খরচা হলো সেই বিষয়ে আসছি। রুটি এখানে বিক্রি হচ্ছে 1 পিস রুটি 6 টাকা করে। আর আমি কিন্তু মুরগির মাংসর দোকান থেকে আলাদা করে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছিলাম, রেস্টুরেন্টে বানাতে দিয়েছিলাম, সেখানে খরচা হলো কিন্তু আমার 100 টাকা। আর মুরগির মাংস 500 গ্রাম কিনতে খরচা হয়েছিল 80 টাকা। এই হলো রাতের খাবারের হিসেব। আর এখানে কিন্তু মুরগির মাংসটা বেশ সুন্দর করেই বানিয়ে দিয়েছে এবং ফয়েল প্যাকেটে প্যাক করে দিয়েছিল। যাই হোক, রাতের খাবার এই রুটি আর মাংস দিয়ে কমপ্লিট করব। রাতের বেলা রুটি মাংস খাওয়ার যে বুদ্ধিটা সেটা কিন্তু বেশ কাজে লেগেছে। আসলে এটা কিন্তু পুরো ফ্রেশ খাবার এবং খাওয়াটাও বেশ সুন্দর করে জমিয়ে খেয়েছি। রুটিটা চোখের সামনে একদম টাটকা ভেজে দিয়েছে এবং মাংসটাও কিন্তু খুব সুন্দর করেই বানিয়ে দিয়েছিল। যদি তোমরা ভাবো কোথা থেকে বানাবে, বন্ধুরা যেই হোটেলে আমি স্টে করেছি সেই হোটেলের লাইনে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে তোমরা যদি মাংস দিয়ে দাও তারা কিন্তু মাংস বানিয়ে দেবে আর তার পরিবর্তে কিছু টাকা তারা চার্জ নেবে। রাতের খাবার দাবার কমপ্লিট করে আমি কিন্তু সোজা ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল আবারও রেডি হয়ে চলে এসেছি আমি মন্দারমণি সমুদ্র সৈকতে। কালকে যখন এসেছিলাম কালকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই অন্যরকম ভিউ দেখেছি। আজকে সকালবেলা থেকে কিন্তু কড়া রোদ্রু, সূর্যের আলোটা সমুদ্রের জলের ওপরে পড়েছে, পুরো চারিদিকটা একদম চিকচিক করছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে মন্দারমণি সমুদ্র সৈকতে সকালবেলা থেকে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে, সকলেই নিজেদের মতো মজা করছে, তাই আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তবে কালকে এসে দেখেছিলাম ভাটার সময় জলটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিল, তবে সকালবেলা এখন কিন্তু জোয়ারের সময় সদ্য শুরু হয়েছে, জলটা আস্তে আস্তে কাছে আসছে, দেখতে বেশ ভালো লাগছে। সকালবেলা সমুদ্র সৈকত থেকে ঘুরে এসে রুমে গিয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার মনসা দেবী মন্দির প্রাঙ্গণের সামনে থেকে একটি টোটো রিজার্ভ করে আবার চলে এসেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর, স্টেশন চত্বরেই দাঁড়িয়ে রয়েছি। তবে বন্ধুরা আমি লাল কাঁকড়া সি বিচ যে কাকু টোটো ধরে ঘুরেছিলাম সেই কাকুকেই বলেছিলাম আগে থেকে যাতে আমাকে আশাপূর্ণা দেবী স্টেশনে পৌঁছে দিয়ে যায়। কাকুর সাথে তোমরা যদি মন্দারমণির আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখো অবশ্যই ঘুরে দেখে নিতে পারো। কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা কিন্তু আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে। এইবারে হোটেলের বিষয়ে আসি। আমি যে রুমটা নিয়েছিলাম তাতে আমার খরচা হয়েছিল 800 টাকা। আর তোমরা যদি এসি রুম নিয়ে থাকো তাহলে খরচা হবে 1200 টাকা। এবার উইকেন্ডেতে আসলে পরে ভাড়াটা কিন্তু বেড়েও যেতে পারে। আর যদি তোমরা বেবারে আসো তাহলে আবার ভাড়াটা কিন্তু কমেও যেতে পারে। তবে তোমরা যদি আগে থেকে রুম বুক করার জন্য যোগাযোগ করো তাহলে কিন্তু হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে। ভালো করে কিন্তু তোমরা ভিডিওটা একটু ফলো করবে। আচ্ছা, আমি আশাপূর্ণা দেবী স্টেশনে এই কারণেই এসেছি কারণ আশাপূর্ণা দেবী স্টেশন থেকে 12টা 36-এ রয়েছে একটি লোকাল ট্রেন, যে ট্রেনটি কিন্তু সোজা যাবে সাঁতরাগাছি পর্যন্ত। আর ট্রেনটি আসবে কিন্তু দীঘা থেকে। এই ট্রেন ধরেই সোজা আমি সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেব বাড়ি ফেরার জন্য। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।